ইতিহাস গড়ে টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন নরেন্দ্র মোদী। রোববার সন্ধ্যায় দিল্লির রাষ্ট্রপতি ভবনে তাকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। মোদীর পর একে একে শপথ নেন রাজনাথ সিং, অমিত শাহ, নির্মলা সীতারামন, এস জয়শঙ্কর সহ ৭১ জন মন্ত্রী প্রতিমন্ত্রী। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর গুলশান থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই সংবাদে। জানতে চাই যে এই যে তৃতীয় মেয়াদে আবারও মোদী ক্ষমতায় এলেন, ভারতের জন্য আসলে এই সরকার কেমন বলে মনে হচ্ছে আপনার, এবং মোদীর সামনে এবার আসলে বড় চ্যালেঞ্জ কি হতে পারে? বড় চ্যালেঞ্জ তো কোয়ালিশনটাকে রাখা, কারণ এই প্রথমবার নরেন্দ্র মোদী যদিও দুবার আগে জিতেছেন, কিন্তু দুবারই তিনি এককভাবে বিজেপি ক্ষমতায় থাকার অধিকারী ছিলেন। এই প্রথমবার কোয়ালিশনে সে যাচ্ছে, যদিও বিজেপি বাজপেয়ীর সময় কোয়ালিশনের সরকার তৈরি করেছিল। এখন নরেন্দ্র মোদীর সাথে বাজপেয়ীর সবাই বলছে যে তারা এক ধরনের মানসিকতার মানুষ না, এবং অত ধরনের যে রাজনীতি আমরা দেখেছি নরেন্দ্র মোদীর, বিশেষ করে হিন্দুত্বর বিষয়টা, সেটা অত বড় আকারে বাজপেয়ীও করেননি। সেই হিসাবে যদি আমরা একটু দেখি, তার বড় চ্যালেঞ্জ হবে ওই কোয়ালিশনটা রাখতে, এবং দুজনকেই দরকার। নাইডুর তেলুগু দেশমকেও দরকার, নীতিশকেও দরকার। একজনকে দরকার হলে হয়তো কিছুটা সুবিধা ছিল। তো আমাদের হয়তো অপেক্ষা করতে হবে, অনেকটা বছরখানেক অপেক্ষা করতে হবে, কারণ তাদের যে দাবিগুলো থাকবে স্বাভাবিকভাবে, তাদের স্ব যেই স্টেটগুলো আছে সেখানে যেই স্পেশাল কতগুলো সুবিধা তারা নিতেই চাইবে, সেগুলো কতখানি ডেলিভারি হবে সেটা। আর একটা জিনিস মনে রাখতে হবে যে যদিও হিন্দুত্ব রাজনীতির প্রতি হয়তো কিছুটা তো সামাল দেওয়ার চেষ্টা করবে, কারণ সেটা দেখা যাচ্ছে যে একটা লিমিট পর্যন্ত হয়তো নেওয়া যায়, এর বেশি একটু বেশি জানতে চাই যে আগের যে দুইবার তিনি ক্ষমতায় এসেছিলেন একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে, এবার কোয়ালিশনে তাকে আসতে হচ্ছে, সেক্ষেত্রে আসলে কি জনপ্রিয়তার জায়গাটা কমেছে? আপনি হিন্দুত্ববাদের কথা বলছিলেন, কোনোটাকে কোনো প্রভাব ফেলেছে আসলে কিছুটা হলেও? হ্যাঁ, মানে সুইং ভোট দেখা যাচ্ছে 0.8% সুইং ভোটেই এই অবস্থা হয়ে দাঁড়িয়েছে। একটা জিনিস আমার মনে হয়, উন্নয়ন হয়েছে, কোনো সন্দেহ নেই, ভারতের বড় আকারে উন্নয়ন হয়েছে, কিন্তু উন্নয়নের মধ্যে একটা ডিসপ্যারিটি তৈরি হয়েছে, বড় আকারে ডিসপ্যারিটি তৈরি হয়েছে। যার কারণেই আমি মনে করি বেশ কতগুলো জায়গায় সেটা বিজেপির অবস্থা অত ভালো হয়নি এবার। এবং এই সুইং ভোটটাই আমরা দেখতে পাচ্ছি যে বড় পরিবর্তন এনেছে কংগ্রেসের বিশাল, আগের চেয়ে যদি আমি বলি বড় আকারেই সে সামনে চলে এসেছে। এখন দেখা দরকার সেই ডিসপ্যারিটিটাকে কমাতে পারবে কিনা, সেটাও একটা বড় চ্যালেঞ্জ। তো চ্যালেঞ্জ আছে, তবে আমি মনে করি যেহেতু বহু বছর ধরে উনি রাজনীতি করছেন, স্বাভাবিকভাবে তারও জানা আছে যে এই ধরনের অবস্থা যদি হয় তাহলে কি করণীয়। এখন আমাদের অপেক্ষা হয়তো করতেই হবে। স্যার, যেটা জানতে চাই যে তার এই যে আবার তৃতীয়বারের মতো ক্ষমতায়ন এবং কোয়ালিশনে ক্ষমতায়ন দক্ষিণ এশিয়ায় সেটিতে কূটনীতির কতটা প্রভাব ফেলবে, এবং বাংলাদেশের প্রেক্ষাপটে সংশ্লিষ্টতা বা কূটনৈতিক ক্ষেত্রে কতটুকু প্রভাব পড়বে বলে মনে হয়? আমাদের স্বার্থ যে সংশ্লিষ্ট বিষয়গুলো রয়েছে সেক্ষেত্রে আমরা কতটুকু আসলে ফলপ্রসূ জবাব পাবো সেখানে? খুব একটা বড় পরিবর্তন হওয়ার কথা না, কারণ বাংলাদেশের ব্যাপারে বড় ধরনের কনসেনসাস তৈরি আছে। আর যেহেতু আমরা অলরেডি দেখলাম যে এস জয়শঙ্কর শপথ নিয়েছেন, অনেকটা ধারণা করা হচ্ছে তিনি আবার পররাষ্ট্র দপ্তর তিনি পাবেন। সেই হিসাবে বড় আকারে পরিবর্তন আমরা দেখব না, কিন্তু কোনো সন্দেহ নেই, যেহেতু কোয়ালিশনের একটা সরকার, স্বাভাবিকভাবে আম, আগের মতন যেইভাবে বিচরণ করত বা কথাবার্তা বলতো, সেটা হয়তো কিছুটা অন্যভাবে বলতে হবে, বা নতুনভাবে বলতে হবে। এখন এই নতুন নরেন্দ্র মোদীকে দেখা দরকার সে কিভাবে এই কোয়ালিশনকে চালাবে। কারণ মনে রাখতে হবে যে এমনই একটা কোয়ালিশন, যেই কোয়ালিশন যারা দুজন যে আছেন, তারা দুজনেই কিন্তু একাধিকবার দল পরিবর্তন বা অ্যালায়েন্স পরিবর্তন করেছে। তো যেহেতু তারা অ্যালায়েন্স পরিবর্তন করেছে, ভবিষ্যতেও তারা করতে পারে, সেই ঝুঁকিটা তো থাকবেই। তো যার কারণে বড় পরিবর্তন হবে না, কিন্তু যেটা বলা হয় ডোমেস্টিক পলিটিক্স অনেক সময় ফরেন পলিসিকে ইনফ্লুয়েন্স করে। তো সেই হিসাবে আমাদের দেখা দরকার এই কোয়ালিশনের সময়
কি ধরনের বিজেপি বা ভারতের ফরেন পলিসি কিভাবে হবে, তবে আমি মনে করি না যে বড় পরিবর্তন হতে যাচ্ছে। স্যার, এই সংসদে আসলে কতটা চাপের মুখে পড়তে পারে এই বিজেপি জোট, এবং এই যে ভারতের যে রাজনীতি সেখানে কি আসলে এক ধরনের পরিবর্তনের আভাস আসলে দেখা যাচ্ছে কিনা? একটা তো আভাস আমার মনে হয় স্পষ্টত হয়েছে, বিশেষ করে যদি অযোধ্যার মানে রাম মন্দিরের যে নির্বাচন আমরা দেখলাম, যেখানে বিজেপি হেরে গেল সমাজবাদী দলের কাছে, সেটা স্পষ্ট বলে দিচ্ছে, আমি যদি বিশ্লেষণ করি, যে ডিসপ্যারিটিটা বড় আকারে হওয়াতে ধর্মের কথা যতই বলা হোক সেটা কাজে দেয়নি। আমাদের এই উপমহাদেশে ধর্মকে নিয়ে যারা রাজনীতি করেন তাদের আমার মনে হয় জানা দরকার যে একটা পর্যায়ে হয়তো নিয়ে যাওয়া যায়, যেটাকে আমরা ফান্ডামেন্টালিজম বলি, আহ, সেটাকে বড় আকারে কিন্তু বেশি নেওয়া যায় না। সেই লিমিটটা এবার বড় আকারেই আমার মনে হয় বোঝা গেছে। এখন এখানে অপোজিশনেরও কিন্তু বিশাল ভূমিকা থাকবে, কি অপোজিশনও বুঝতে পেরেছে যে তার বড় আকারে অ্যালায়েন্স দরকার। আজকে যদি নীতিশ তাদের সাথে থাকতো, বা আমি যদি চন্দ্রবাবু নাইডু যদি তাদের সাথে থাকতো, তাহলে কিন্তু পুরো জিনিসটাই পাল্টে যেত, কারণ তারা একসময় ছিল তাদের সাথে। তো সেই জায়গায় তারাও এই অ্যালায়েন্সের যে রাজনীতি ভারতে বড় আকারেই ভূমিকা পালন করেছে এবং ভবিষ্যতেও করবে, সেই জায়গায় তাদেরও একটা করণীয় আছে। তো আমার মনে হয় বড় চ্যালেঞ্জ দুজনেরই, কি অপোজিশন এবং পজিশন। তো যার জন্য নেক্সট এই যে কয়েক বছর যেটা যাবে, সেটা আমার কাছে মনে হয় যে আগের মতন একেবারেই যে বিজেপি যা বলছে সবকিছুই সেভাবে হবে, সেই জায়গায় মনে হয় না বিজেপি নিয়ে যেতে পারবে। তাকেও বিভিন্ন ধরনের কম্প্রোমাইজ এবং বিভিন্ন ধরনের অ্যালায়েন্স চিন্তা করতে হবে, বা পার্টি অন্য পার্টিকে কিভাবে আনা যায় সেটা হয়তো স্যার, চেষ্টা করবে। স্যার আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে বিষয়ে কথা বলবার জন্য। ধন্যবাদ।